তোমরা না দমন পীড়নের বিরুদ্ধে লড়াই করেছিলে, তোমাদের মধ্যেও তো সেই আচরণগুলোই দেখছি। বিপ্লব এমন একটা জাগরণ তৈরি করে, তারপর প্রত্যেকেই মনে করে যে আমি তো একজন বিপ্লবী। যদি মাহবুব কামাল ভাইয়ের যে বক্তব্য, তিনি বলেছেন যে 5 আগস্টের পরে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির উত্থান, সেই শক্তির উত্থানে এনসিপিও যুক্ত হয়েছে বলা হচ্ছে। এনসিপিও সেখানে জামায়াতের সাথে যুক্ত হয়েছেন এবং সেই সাথে যেই বিষয়টা আমি বলছিলাম যে তরুণ ভোটার, সেই তরুণ ভোটাররা কি ধরনের আশার আলো জাগাতে পারবে, যেটা বলছেন ভাই, বলছেন যে সে আশার আলো মানুষ দেখেছিল, স্বপ্ন দেখেছে, স্বপ্ন বাস্তবায়িত হয়নি। আগামী নির্বাচনে সেই যুবকরা, সেই তরুণরা কি ধরনের ভোটারে গিয়ে তারা তাদের ফ্যাক্টর হয়ে উঠতে পারে? ধন্যবাদ। আপনি শুরু করেছেন যে 12,76,00,000 জি। ভোটারের এই দেশ। এই ভোটাররা কোনো হোমোজেনিয়াস ক্লাস না। এর মধ্যে ধনী, দরিদ্র, গরিব আছে, আঞ্চলিক বিষয় আছে, এর মধ্যে নারী পুরুষের ব্যাপার আছে, ধর্মীয় নানা ধরনের সেক্ট আছে, এবং আমাদের আদিবাসী, সমতল এবং পাহাড়ের আদিবাসী সবাই আছে। আবার যে তরুণদের কথা বললেন 4 কোটি 4.5 কোটি, তারা কি একটা হোমোজেনিয়াস ক্লাস? তা না, তাদের মধ্যে নানা ধরনের পার্থক্য আছে। ফলে যখন আমরা ইলেকশন করব, তখন ইলেকশনের হিসাবের সময় দেখতে হবে আমাদের দল, প্রার্থী এবং দীর্ঘদিন ধরে চলে আসা প্রতীকের প্রতি মানুষের একটা আসক্তি। তাহলে প্রার্থী, প্রতীক, এ দুটো খুব গুরুত্বপূর্ণ। তার সঙ্গে দলটাও একটা গুরুত্বপূর্ণ। অনেক সময় একটা দলের প্রতি বিরক্ত হলেও ওই প্রতীক দেখলে মানুষ আবার অনুরক্ত হয়ে পড়ে, এরকম ঘটনা আমরা দেখেছি। এর পাশাপাশি আর একটা বিষয় আছে, সেটা দেখবেন যে নির্বাচনে টাকার খেলা, অনৈতিক চর্চাটা একটা প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে নির্বাচনে। সেটা নমিনেশন নেয়া, নির্বাচন পরিচালনা করা, ভোটারদেরকে প্রভাবিত করা, ভোটের কর্মীদেরকে ব্যবহার করা। এবং আমরা মনে করি যে বাংলাদেশে যে নির্বাচনগুলো হয়, এই নির্বাচনের টাকাওয়ালারা তারা একটা সাময়িক কর্মসংস্থানের ব্যবস্থা করে। কিছুদিনের জন্য কিছু যুবক তরুণদেরকে তারা তাদের ভোটের কর্মী হিসেবে ব্যবহার করে এবং টাকার বিনিময়ে। ফলে সব মিলিয়ে একটা চূড়ান্ত অনৈতিকতারও চর্চা হয়, অর্থনৈতিক অনৈতিকতা, এটা চর্চা হয়। তার সঙ্গে যুক্ত হয় নানা ধরনের, বলবো যে আঞ্চলিকতার প্রশ্ন। ফলে এই ক্ষেত্রে যে একদম তরুণরা সবাই একদম একই ধরনের মানসিকতা পোষণ করবে তা কিন্তু নয়। ফলে ওইটাকে একটু বিবেচনা রাখা দরকার। আর আপনি বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনের কথা বলছেন, সবকটা বিশ্ববিদ্যালয় মিলে যে শক্তিটা বিজয়ী হয়েছে বলছে, তারা যদিও তাদের দলীয় ব্যানার ইলেকশন করেনি, তারপর সব মিলিয়ে তাদের ভোটের সংখ্যা কিন্তু 70,000-এর কম। সংখ্যার দিক থেকে 70,000। হ্যাঁ, তো ফলে এটা একটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন বলে হয়তো একটা আলোড়ন তৈরি করে, সেটা মাহবুব ভাইদের তো খুব ভালোভাবে জানা আছে। এমনকি আমাদের দল বাসদ খুবই প্রভাবশালী কোনো দল নয়, কিন্তু আমরা একসময় বাসদের ব্যানারেও আমাদের ছাত্র সংগঠন ডাকসুতে 2বার ভিপি নির্বাচিত হয়েছিল। তাতে কি আমাদের দল একদম গোটা দেশে 3বার, তাতে কি আমাদের দল গোটা দেশে একদম বিশাল আকার ধারণ করেছিল? ফলে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। জাতীয় নির্বাচনে আবার আরেক ধরনের ফ্যাক্টর কাজ করে। সেখানে আবার এলাকার প্রার্থী, এলাকার বিষয়, সেগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। তার সঙ্গে আমরা যেটা বলি, বাংলাদেশের মতো দেশে রাজনীতিতে মানি, মাসল, ম্যানিপুলেশন, 3M, এই 3টার যে কাজ আছে সেটা আর একটা এমকে খেয়ে ফেলে। উনি তো বিপ্লব তার কর্মীদেরকে খেয়ে ফেলে বলছেন, নেতাদেরকে খেয়ে ফেলে বলছেন। এই 3M আবার আর একটা এমকে খেয়ে ফেলে, সেটা হলো মরালিটি। এতে মরালিটি বলতে কিছু থাকে না। আমরা সেই জায়গা থেকে একটা ডেমোক্রেটিক ইলেকশনের আশা করেছিলাম এবং স্বপ্ন দেখছি এখনও। একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যখন 5ই আগস্টের আগে একটা কমন রেজিস্ট্যান্স ছিল, কোথা থেকে? যে রাষ্ট্র ক্ষমতার দিক থেকে। আবার কমন একটা ইন্টারেস্ট ছিল যারা রাষ্ট্র ক্ষমতা থেকে আওয়ামী লীগকে সরাতে চেয়েছে। কিন্তু যখন আওয়ামী লীগ আর ক্ষমতায় নাই, তারপরে দেখুন এনসিপি 4 খণ্ডে ভাগ হয়ে গেল না? এনসিপি হওয়ার আগেই হয়ে গেল তো। প্রত্যেকটা দল তাদের নিজ নিজ জায়গায় ফিরে গেলেন না? মতাদর্শগত দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, সাংগঠনিক দিক থেকে, আঞ্চলিক কর্তৃত্বের দিক থেকে তারা প্রত্যেকে তাদের স্বতন্ত্র অবস্থান নিয়ে নিলেন। ফলে অভ্যুত্থানের আগের ঐক্যবদ্ধ অবস্থান কিন্তু অভ্যুত্থানের পরে থাকেনি, এটা থাকার কথাও না। সেটা ফরাসি বিপ্লবের সময় থাকেনি। মাহবুব ভাই যে কথাটা বললেন, সেটার কিন্তু সবচেয়ে বলবো নির্মম উদাহরণ হচ্ছে ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লবের পরে যে 8-9টা বছর, সেই 8-9 বছরে ফরাসি বিপ্লবের যারা নেতা ছিলেন প্রত্যেকে নিহত হয়েছেন। ফলে
তার কারণ কি, বিপ্লব এমন একটা জাগরণ তৈরি করে, তারপর প্রত্যেকেই মনে করে যে আমি তো একজন বিপ্লবী। ফলে প্রত্যেকে তার মতটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। ফলে আগের যে একটা শৃঙ্খলা, সেই শৃঙ্খলা ভেঙে নতুন একটা শৃঙ্খলার আসার মাঝখানে যে একটা বলে যে অন্তর্বর্তীকালীন কেওয়াজ, সেই কেওয়াজটা চলতে থাকে। আমাদের এখানে গত 1.5 বছর ধরে আমরা সেটা দেখতে দেখতে মানুষের মধ্যে কিন্তু এরকম প্রশ্ন তৈরি হয়েছে, তোমরা না অনৈতিকতার বিরুদ্ধে লড়াই করেছিলে, তোমরা না দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছিলে, তোমরা না দমন পীড়নের বিরুদ্ধে লড়াই করেছিলে, তো তোমাদের মধ্যেও তো সেই আচরণগুলোই দেখছি। ফলে যে যুব সমাজের কথা বলছেন, সেই যুব সমাজ কিন্তু তার মূল্যবোধের জায়গাটা ধরে রাখতে পারে আমরা না। সেই কত পরিষ্কার, সেটা হচ্ছে 5 আগস্টের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে যে তরুণরা প্রজন্মরা ছিল, সেই তরুণ প্রজন্ম তেমন নির্বাচন তেমন কোনো প্রভাব ফেলতে পারবে না, বিষয়টি কেমন? খুব বেশি প্রভাব ফেলতে পারবে না। ধন্যবাদ। এবং তরুণদের দল যেটা, জি সেই দলটা তো আর একক শক্তি নয়। জি এবং তারাও যে কারণে শেষ পর্যন্ত জোট করতে হলো যাদের সঙ্গে, সেটাও খেয়াল করে দেখুন। এটা যারা মাথায় বেঁধেছিলেন জাতীয় পতাকা, যারা কণ্ঠে তুলেছিলেন আমাদের জাতীয় সঙ্গীত এবং দেশাত্মবোধক গান, তারা যখন বাংলাদেশের অস্তিত্বেরই বিরোধিতা করেছিল, যারা বাংলাদেশের উন্মেষের বিরোধিতা করেছিল, যারা তাদের সঙ্গে যুক্ত হচ্ছে, তাদের নিজেদের দলের মধ্যে দেখুন এটা নিয়ে কত বড় বিতর্ক হয়েছে। ফলে অনেকেই হ্যাঁ, মনে ফলে করেছেন। ওই শক্তিটা যে একদম ইউনিফাইড আছে তা কিন্তু না, তা সেখানেও নানা ধরনের মত পার্থক্য আছে, বিতর্ক হচ্ছে। ফলে আমরা মনে করি আগামী নির্বাচনটা খুব বেশি যে তাৎপর্যপূর্ণ গুণগত ভাবে পৃথক হয়ে উঠবে তা না, আমাদের আগের নির্বাচনগুলোর মতোই মতই হয়তো হবে। ধন্যবাদ।